4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। প্ল্যান্টেশন ছাড়াও অন্য পেশায় নেওয়া হবে শ্রমিক। সরকারের কঠোর নজরদারির পরামর্শ, তৎপরতার কথা জানালেন মন্ত্রী। স্ট্রং মনিটরিং রেগুলেশন থাকতে হবে। যদি কোনো রকমের ব্যর্থতার পরিচয় দেই তাহলে কিন্তু আমরা আবার বড় ধরনের একটা কলাপসের শিকার হব এই বাজারটা ধরতে গিয়ে। আমরা যে পদ্ধতিতে লোক সিলেক্ট করতাম সেই পদ্ধতিতে লোক সিলেকশন হবে। ডেটাবেস থেকে যাদের লোক নিতে হবে সরকার যেভাবে নিত। অবশেষে যুক্তরাষ্ট্রের আপিল আদালতে নির্ধারণ হতে যাচ্ছে বাংলাদেশি সহ কাগজপত্রহীন 50 লাখ অভিবাসীর ভাগ্য। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-বদর প্রধান জামায়াত নেতা মুজাহিদের আপিলের রায় কাল। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দ। এমপি পুত্র রনির পিস্তল থেকে গুলি বের হয়েছে কিনা তা নিয়ে চলছে তদন্ত। নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় নরসিংদীতে কিশোরী উদ্ধার। অপহরণের পর চালানো হয়েছে অমানসিক নির্যাতন। আসামিকে ধরেও ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এবং তেলবীজ, গম, চিনি, পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্য তেল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের আমদানির ওপর উৎসে কর থাকবে না, সংসদে অর্থমন্ত্রী। 4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা বলছে এর মাধ্যমে নিশ্চিত হবে বছরে প্রায় 1.5 লাখ শ্রমিকের কর্মসংস্থান। তবে অভিবাসন খরচ নিয়ন্ত্রণে রাখতে ও দক্ষ শ্রমিক পাঠানো নিশ্চিত করতে সরকারকে কঠোর নজরদারির পরামর্শ রামডোর। সৌমিত্র শুভ্র রিপোর্ট। অটোমোবাইলের কাজ শিখছে কেউ বা শিখছে মেশিনারিজের কাজ। বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এই শিক্ষার্থীদের চোখে স্বপ্ন পূরণের হাতছানি। কোর্সটা শেষ হলেই পাড়ি জমাবেন ভিন দেশে। তাদের অর্জিত বৈদেশিক মুদ্রায় বদলে যাবে পরিবারের আর্থিক অবস্থা। মালয়েশিয়ায় দীর্ঘদিন পর প্ল্যান্টেশন ছাড়াও অন্যান্য পেশায় বেসরকারিভাবে শ্রমিক নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এমন খবরে জোরালো হয়েছে তাদের স্বপ্ন। মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য যাওয়াটা এর আগে ছিল যতটুকু সুবিধা, তার সাথে এখন যদি দক্ষভাবে যেতে পারি তাহলে আমরা অনেক বেশি সুবিধা পাবো। 2006 থেকে 2009 সালে মোট 5 লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় অভিবাসী হয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এর মধ্যে 3 লাখই গিয়েছিলেন অবৈধভাবে। এতে ওই বছরের পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়াই বন্ধ করে দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ায় সম্প্রতি বেসরকারিভাবে শ্রমিক পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে দক্ষ জনশক্তিকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, নইলে অদক্ষ জনশক্তিকে রপ্তানি করা হলে অন্যান্য বারের মতো মালয়েশিয়ায় এই শ্রমবাজারও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। শুরু থেকে এক ধরনের একটা স্ট্রং মনিটরিং রেগুলেশন থাকতে হবে। যদি কোনো রকমের ব্যর্থতার পরিচয় দেই তাহলে কিন্তু আমরা আবার বড় ধরনের একটা কলাপসের শিকার হব এই বাজারটা ধরতে গিয়ে। 2012 সাল থেকে দুই সরকারের মধ্যে চুক্তির মাধ্যমে শ্রমিক পাঠানো শুরু হলেও 3 বছরে মাত্র 7,000 শ্রমিক যেতে পেরেছেন। এমন বাস্তবতাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G পদ্ধতি সংস্কার করে এতে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ লোক মালয়েশিয়া অতিরিক্ত যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি। আমরা যে পদ্ধতিতে লোক সিলেক্ট করতাম সেই পদ্ধতিতে লোক সিলেকশন হবে। ডেটাবেস থেকে যাদের লোক নিতে হবে সরকার যেভাবে নিত, তাতে করে অনিয়ন্ত্রিতভাবে লোক যাওয়ার আর সুযোগ থাকবে না। বায়রা সভাপতি আরো জানালেন, সব প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হলে আগামী সেপ্টেম্বর থেকেই এজেন্সির মাধ্যমে শ্রমিকরা যেতে পারবেন। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। অবশেষে যুক্তরাষ্ট্রের আপিল আদালতে নির্ধারণ হতে যাচ্ছে বাংলাদেশি সহ কাগজপত্রহীন 50 লাখ অভিবাসীর ভাগ্য। আগামী 6 জুলাইয়ের পর প্রেসিডেন্ট বারাক ওবামার স্থগিতাদেশের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। অভিবাসী বিষয়ক আইনজীবীরা বলছেন, বৈধতা না দিলেও কাগজপত্রহীন অভিবাসীদের বহিষ্কারের বিষয়টি অবাস্তব এবং এর বিরুদ্ধে আদেশ দেবেন আদালত। তাই অভিবাসীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নিয়োগ প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
গত বছর 20 নভেম্বর যুক্তরাষ্ট্রে থাকা 50 লাখ অভিবাসীর বহিষ্কারাদেশ বাতিল এবং তাদের বৈধতা দেওয়ার বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে রাজনৈতিক দ্বন্দ্বে অভিবাসীদের ভাগ্য অনেকটাই অনিশ্চিতই রয়ে গেছে। 26টি রিপাবলিকান রাজ্য এই নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করেছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ মামলার শুনানির কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালতের 5ম সার্কিট কোর্ট নির্ধারণ করবেন 66% এশীয় সহ কাগজহীন অভিবাসীদের ভাগ্য। অভিবাসীদের বৈধতার পক্ষে বিভিন্ন সামাজিক ও বেসরকারি সংগঠনগুলোর সঙ্গে কাজ করছে দক্ষিণ এশীয় অভিবাসীদের সংগঠন দেশ ইজ রাইজিং আপ অ্যান্ড মুভমেন্ট ড্রাম। বিভিন্ন স্টেটে কত পার্সেন্ট এপিআই কমিউনিটি আছে যারা এটার বেনিফিটেড হবে, কত পার্সেন্ট গভর্নমেন্ট রেভিনিউ আসবে, যে ফ্যাক্টটা গভর্নর শো করতে চাইছে যে স্টেটের জন্য হার্মফুল, আর আমরা দেখাতে চাচ্ছি স্টেটের জন্য কতটা ইনকাম বাড়বে উল্টা। এ ব্যাপারে ন্যাশনাল ইমিগ্রেশন লয়ার্স সদস্য এবং অভিবাসন বিষয়ক আইনজীবী মারিজান চেভেস্কির মতে আইনের ফাঁকে ওবামার নির্বাহী আদেশের অপমৃত্যু হতে পারে, তবে স্বতন্ত্রভাবে আইনি সহায়তায় বহিষ্কারাদেশ প্রাপ্তরা যুক্তরাষ্ট্রে বৈধতা পেতে পারেন বলেও মনে করেন তিনি। Directly connected to Bangladesh, and nationals of Bangladesh, particularly in this situation today, can be easily helped. এদিকে অভিবাসন বিষয়ে দক্ষ বাংলাদেশি আইনজীবী নাজমুল আলম জানান, শুনানির ফলাফল যাই হোক কাগজহীন অভিবাসীদের শঙ্কিত হওয়ার কিছুই নেই। ইমিগ্রেশনে অ্যাকচুয়ালি কি এই লোকগুলোকে বৈধতা দেওয়া উচিত হবে কি হবে না, this is none of actually the court business. আশার কথা ওবামার নির্বাহী আদেশের আলোকে যুক্তরাষ্ট্র কংগ্রেসকে যথাযথ পদক্ষেপ নেয়ার দিক নির্দেশনা দিতে পারে, যার ফলে কাগজহীন অভিবাসীদের বৈধতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকলে শুধু এই দুদেশই নয়, লাভবান হবে চীন সহ এই অঞ্চলের আরো কয়েকটি দেশের মানুষ। এমনটি মনে করেন চীনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে ঢাকা সফরে আসা দেশটির কমিউনিস্ট পার্টির একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর চীনা পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ঢাকা নয়াদিল্লির সুসম্পর্ক প্রভাব ফেলবে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি হওয়ার পর সুযোগ তৈরি হয়েছে সামুদ্রিক অর্থনীতিকে আরো সমৃদ্ধ করার, আর সমুদ্র সম্পদ বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ আছে চীনের। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় ভারতের সঙ্গেও এ নিয়ে সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে ঢাকা সফররত চীনা প্রতিনিধি দলের অভিমত, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজন সমন্বিতভাবে কাজ করা। তারা মনে করেন ভারত বাংলাদেশের সুসম্পর্কের প্রভাব পড়বে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে। ভারত বাংলাদেশ সুসম্পর্ক থাকলে শুধু এই দুটি দেশই নয়, বরং চীন সহ এই অঞ্চলের আরো কয়েকটি দেশ লাভবান হবে। ভারত থেকে বাংলাদেশ ও মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত প্রস্তাবিত BCIM করিডোর বাস্তবায়নে সম্মত আছে 4 দেশই। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মনে করেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ যত বাড়বে এখানকার অর্থনীতিও তত গতিশীল হবে। আমি যখন চায়না তখন মোদি তখন চায়না ছিলেন, আমি যখন ফিরে আসলাম মোদি বাংলাদেশে আসলেন। এখন কিন্তু চায়না বাংলাদেশ বা কোনো আমাদের এই অঞ্চলে সবাই চায় যে একসঙ্গে কাজ করার জন্য সকল স্তরে আপনাদের কানেক্টিভিটি যোগাযোগ আমরা চালিয়ে যাচ্ছি। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাণিজ্য সম্পর্ক, অর্থনীতি এবং কারিগরি সহযোগিতা বৃদ্ধি বিষয়ে দুদেশের মধ্যে 5টি চুক্তি সই হয়। চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 40 বছর উদযাপন উপলক্ষে সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করছেন চীনা প্রধানমন্ত্রী। ওই সফরেই সমুদ্রকেন্দ্রিক সহযোগিতার ক্ষেত্রে চুক্তি সই করতে চায় চীন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। বিকেলে বেগম জিয়ার গুলশানের বাসভবনে তারা দেখা করেন। বিকেল 4:15টায় শুরু হওয়া বৈঠকটি চলে বিকেল 5:15 পর্যন্ত। বৈঠকে বিএনপির পক্ষে দলের কয়েকজন স্থায়ী কমিটির সদস্য উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ শেষে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, চীন চায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা বজায় থাকুক, আর তাই বাংলাদেশকে নিয়ে চীন যেই অবস্থানে ছিল এখনো সেই অবস্থানেই আছে। চীনের যে অবস্থান, তারা স্পষ্ট ভাষায় অতীতে বলেছিল যে এখানে একটি স্থিতিশীল রাজনৈতিক অবস্থা বিরাজ করতে হবে, যাতে করে এদেশের গণতন্ত্র শক্তিশালী হয়ে এদেশের উন্নয়ন প্রক্রিয়াগুলো অর্থপূর্ণ হতে পারে।
আজকে তারা তাদের সেই অবস্থানেই রয়েছে, আমরা আমাদের সেই অবস্থানেই রয়েছি। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যানবাহন চলাচলের রূপরেখা চুক্তি সই হয়েছে। সোমবার দুপুরে ভুটানের রাজধানী থিম্পুতে 4 দেশের পরিবহন মন্ত্রীরা এই চুক্তিতে সই করেন। বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চুক্তিতে সই করেন বলে জানিয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, রূপরেখা চুক্তির পর কিছু আনুষ্ঠানিকতা শেষে চলতি বছরের শেষের দিকে মূল চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। চুক্তি অনুযায়ী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি এই দেশগুলোর মধ্যে চলাচল করতে পারবে। এছাড়া চলতি বছরের অক্টোবর মাসে 4 দেশের মধ্যে মোটর শোভাযাত্রা হবে। রাজনীতিতে পরাজিত নেত্রী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কঠিন সময় পার করছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি নেত্রী ভারত বিরোধিতা করবেন না এই অঙ্গীকার করে নতজানু হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি অহেতুক কতগুলি অসত্য কথা বলেছেন, যার কোনো ভিত্তি নাই। তিনি নতজানু হয়ে মোদীর সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সাক্ষাৎকার কেউ বাধা দেওয়ার চেষ্টা করেনি। তাদেরকে অঙ্গীকার করে যে আমরা ভারতের বিরোধিতা করব না, তারপর সাক্ষাৎকার করেছেন। এই ভারত তার কাছ থেকে এই অঙ্গীকার আদায় করেছে। তিনি হেরে গেছেন রাজনীতিতে। আজকে কঠিন অবস্থা পার করছে বেগম খালেদা জিয়া। সুতরাং তিনি যে বক্তব্যগুলি গতকাল এবং ওই ভারতের পত্রিকার সাক্ষাৎকারে দিয়েছেন, এটা একজন পরাজিত নেত্রীর বক্তব্য। রাত 11টার সময় আরো থাকছে। আগামী অর্থ বছরের বাজেট গতানুগতিক, সরকারি বিনিয়োগ ও এডিপি বাস্তবায়নে সুনির্দিষ্ট রূপরেখা নেই বলছে বিশ্বব্যাংক। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর প্রধান জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের রায় দেয়া হবে কাল। দুপক্ষের শুনানি শেষে গত 27 মে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য 16 জুন দিন ধার্য করেন। সেই অনুযায়ী রায়ের জন্য কালকের কার্যতালিকার 1 নম্বরে রাখা হয়েছে। 2013 সালের 17 জুলাই একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক, শিক্ষক সহ বুদ্ধিজীবী হত্যা নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া অপহরণ, নির্যাতন, হত্যা সহ 7টি অভিযোগের মধ্যে 5টি প্রমাণিত হয় ট্রাইব্যুনালে। সেই রায়ের বিপক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন একাত্তরের আল বদর বাহিনীর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বুদ্ধিজীবীদের হারানোর যে ব্যথা আমাদের জাতির, এই ব্যথা আমরা বয়ে চলেছি আজকে প্রায় 45 বছর যাবৎ। কাজে এই ব্যথা আমাদের প্রমোশিত হবে না যদি উপযুক্ত দণ্ড না পাওয়া যায়। এবং যেহেতু জনাব আলী হাসান মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ হলো এই যুদ্ধাপরাধী হত্যার বিষয়টি, সুতরাং অন্যান্য মামলার ক্ষেত্রে যে আমরা যেটা প্রত্যাশা করেছি, এই ক্ষেত্রেও আমরা একই রকম প্রত্যাশা করি, অর্থাৎ চরম দণ্ড, অর্থাৎ মৃত্যুদণ্ড। 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের 73 ও 74 পৃষ্ঠায় কিছু পরিবর্তন এনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, তেলবীজ, গম, চিনি, পরিশোধিত এবং অপরিশোধিত ভোজ্য তেল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের আমদানির উপর উৎসে কর আদায় করা হবে না। সন্ধ্যায় সংসদে বাজেট আলোচনায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, উৎসে করের নামে কেউ যাতে বাজারে নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্যই এই পরিবর্তন আনা হয়েছে। বাজেট বক্তব্যে আয়কর সম্বন্ধে 73 এবং 74 পৃষ্ঠায় বিস্তৃত নির্দেশনায় দেখা যাচ্ছে, শুষ্ক মরিচ, তেলবীজ, পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্য তেল, চাল, চালের খুদ, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, এইগুলো আমদানি হলে উৎসে নিম্ন হারে, আগে 3% ছিল, এবার 2%-এ উৎসে আয়কর আদায় করা হবে। এই উৎসে শব্দটা বাজারকে অস্থিতিশীল করে দিচ্ছে। এটা যাতে না হতে পারে সেজন্য এই যে কতগুলো পণ্যের নাম বললাম, এই পণ্যের উপর উৎসে কোনো কর, 2%-এর কর আদায় করা হবে না। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদ দমনে হাসিনা ও মোদী সরকারের অবস্থান এক হওয়ায় খালেদা জিয়া আবারও তার ভারত বিরোধী পুরনো চরিত্রে ফিরে গেছেন।
সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ওলামা লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। যেই খালেদা জিয়া কষ্ট করে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন, সেই খালেদা জিয়া আজকে ভিন্ন সুরে ভারত বিরোধিতা আবার শুরু করেছেন। হঠাৎ আবার ভারতের বিরোধিতা, এটা আমরা মনে করি তিনি আবার পুরনো চরিত্রে ফিরে যাচ্ছেন। কালকে এই সাক্ষাৎকারে স্পষ্ট প্রতিমান হয়েছে জঙ্গিদের দ্বারা, জামাত দ্বারা তিনি যে কোনো সময় আক্রান্ত হতে পারেন, এই ভয়ে তিনি ভীত। বেগম খালেদা জিয়া কোনো অবস্থাতেই কোনো পর্যায়ে জামাতের সঙ্গ ত্যাগ করতে পারবেন না। জামাতবিহীন বিএনপি বা জামাতবিহীন জোট যদি করতে হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে বাদ দিয়েই করতে হবে। কারণ বেগম খালেদা জিয়া জামাতের সঙ্গ কখনোই ত্যাগ করতে পারবেন না। নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার পর বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন নিশ্চুপ ছিলেন। তিনি আবার চিরচারিত ভারত বিরোধিতার রূপে আবার গতকাল বক্তব্য রেখেছেন। আমি বেগম খালেদা জিয়াকে অনুরোধ জানাবো চুক্তিগুলো পড়ার জন্য। আপনি গণ্ডমূর্খের মতো দয়া করে কথা বলবেন না। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি বিনিয়োগ ও এডিপি বাস্তবায়নে সুনির্দিষ্ট কোনো রূপরেখা নেই বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ঢাকা অফিসে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এমন পর্যালোচনা তুলে ধরেন। এছাড়া একে গতানুগতিক এবং বৃহৎ বাজেট হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি। অর্থ বছর 16তে আমরা কোন প্রকল্পগুলি শেষ করব বলে একটা লিস্ট অন্তত দেওয়া হয়েছে। তো আমরা আরো আশ্বস্ত বোধ করতাম যদি এই একই প্রকল্পগুলোতে গত বাজেট যখন শুরু হয়েছিল তখন কি অবস্থা ছিল এবং এই বাজেট শেষ করার পরে কতটা ফিজিক্যাল অগ্রগতি হয়েছে সে সম্পর্কে যদি তথ্য থাকতো। সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় যে চ্যালেঞ্জেসগুলি ছিল, মূল চ্যালেঞ্জেসগুলো, এখানে কিন্তু এগুলি এখনো রয়ে গেছে। তার মধ্যে আপনার অননুমোদিত প্রকল্পের সংখ্যা এখনো প্রচুর, 860টি। প্রতীকী বরাদ্দ দেওয়ার যে একটি রীতি চালু হয়েছে বাংলাদেশে সেটি এখনো রয়ে গেছে। আবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য যেই মোট বরাদ্দ দিয়ে আমরা শুরু করি, বছর শেষে সেই বরাদ্দটা সাইজটা কমে যায়। পহেলা আষাঢ় আজ। দিনপঞ্জির পাতা অনুসারে আজই আগমন বাংলার সৌন্দর্যের রানী বর্ষা ঋতুর। তবে নীল নবঘনে আষাঢ় গগনে মেঘ জমেছে আগেই। বৃষ্টিতে সবুজ হয়ে উঠেছে প্রকৃতি, আর প্রকৃতি প্রেমীরা উপভোগ করতে শুরু করেছেন বর্ষা বিলাস। আকাশ জুড়ে মেঘের ঘন ঘটা। একই দিনের শুরু না শেষ ঠিক বোঝা যায় না। হঠাৎ গর্জন করে ওঠে মেঘরাজ। ঝুমঝুম শব্দে চারিদিকে অজস্র জলের কোলাহল। এ যে আষাঢ় শ্রাবণের মাস, এ যে বর্ষা। প্রকৃতির সাথে সাথে যেন ভিজে যায় মন, সিক্ত হয় হৃদয়। একটা সিক্ত আবহাওয়া, একটা হৃদয় খোলা ভাব আছে না, একদিকে যেমন বর্ষণ, তেমনি অন্যদিকে একটা সৃজনও তো এর মধ্যে মানে বিযুক্ত হয়। সর্বত্র যেন একটা শিহরণ এবং আনন্দের বাতাস বয়ে যায়। জানালার ওপাশের জলধারা মনে করিয়ে দেয় ফেলে আসা দিনের কথা। মনে পড়ে শৈশব, মনে পড়ে কৈশোর। বর্ষা যেন স্মৃতি মন্থনের মহাকাল। বৃষ্টিতে ভিজতেন সে সময়? কত ভিজেছি, বৃষ্টিতে ভিজে ভিজে কোথাও যাওয়ার একটা আনন্দ আছে। পুকুর ভরে উঠলে বুঝলো ওই মাছ লাফালাফি করতো এবং ওই ছোট মাছগুলি পুকুর থেকে বেরিয়ে যেত, আমরা একটা নালার মতো করে দিয়ে মাছ ধরতাম। বাংলা গানে, কবিতায়, সাহিত্যে বর্ষা আর বিরহ বেদনা যেন এক সুতোয় গাঁথা। কোন সুদূর অতীতে কালিদাস মেঘদূত লিখেছিলেন কেই বা জানে। সেই মহাকাব্যের প্রভাবে রবীন্দ্রনাথ নজরুল তো বটেই, বাংলার সব রথী মহারথী করেছেন বৃষ্টি বন্দনা। আজও অঝোর বর্ষণের দিনে মন যেন কেমন করে। প্রকৃতির এই যে অঝোর বর্ষণে এই যে শব্দ, হয়তো এগুলি তো আমাদের অনেকটা সাবকনশিয়াসে আছে। বর্ষার ফুল কদম ফুটে ঝরে গেছে আগেই। বৈশ্বিক উষ্ণতার সর্বগ্রাসী প্রভাবে কমে আসছে এই ঋতুর সময়কাল। বর্ষার শুরুতে কদম ফুটে না, আগেই ফুটে যায়। আবার শরৎকালেও ফুটে। এই যে অনিয়ম আমরা বলি যেটা, এটা হলো জলবায়ুর পরিবর্তনের সূচক।
এই বর্ষা ভিজিয়ে দিক মানুষের মনকেও, প্রকৃতির সাথে সাথে উচ্ছ্বসিত উদ্বেলিত হোক মানুষের হৃদয়, মনে লাগুক সজীবতার ছোঁয়া। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত বখতিয়ার আলম রনির মা সংসদ সদস্য পিনু খানের গাড়ি জব্দ করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি আরও জানান, এমপি পুত্র রনির পিস্তল থেকে গুলি বের হয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। ঘটনাটি যেহেতু জনকণ্ঠ ভবনের কাছে সংঘটিত হয়, সেখানে আমরা সিসিটিভির কিছু ফুটেজ পেয়েছি। সেই ফুটেজে এই গাড়িটির মুভমেন্ট ওখানে দেখা গিয়েছে এবং সেই গাড়িটি উদ্ধার করে আনা হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে দুইজন, অর্থাৎ ড্রাইভার ইমরান, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আমাদের কাছে যে জিজ্ঞাসাবাদে যে সমস্ত তথ্য দিয়েছে, রনি যে সমস্ত তথ্য দিয়েছে, তাতে আমরা নিশ্চিত হয়েছি যে এই গাড়িটিতেই তারা ওই সময় আরোহণ করছিল, ওই গাড়িটি ব্যবহৃত হয়েছিল, প্রাডো গাড়িটি। সেই কালো রঙের প্রাডো গাড়িটি আমরা মূলত সিজ করে নিয়ে এসেছি। তো সেটিও আমরা সিসিটিভির সাথে মিলিয়ে দেখেছি যে সিসিটিভির ফুটেজে যে গাড়িটি দেখা গেছে এই গাড়িটি সেই গাড়িটি। নরসিংদীতে নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার রাতে শিবপুর উপজেলার আমতলা বাজারের পাশ থেকে উদ্ধারের পর চিকিৎসার জন্য ওই কিশোরীকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, তাকে শারীরিক নির্যাতন করে হাত পা বেঁধে অচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়। নরসিংদী থেকে কাউসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 জুন মেজ বোনের বাড়ি থেকে বড় বোনের বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় 16 বছরের এই কিশোরী। এরপর টানা 10 দিন কোনো খোঁজ মেলেনি তার। নির্যাতিতার মায়ের অভিযোগ, সৈকত ও মেহেন্দি নামে 2 যুবকের নাম উল্লেখ করে নরসিংদী সদর থানায় অপহরণের অভিযোগ করা হয়। তবে পুলিশের এসআই জুয়েল সৈকতকে আটক করেও ছেড়ে দেয়। জুয়েল পুলিশ আমার জানা না হাত দিয়ে দুটো টাইন না নিয়ে কলম দিয়া বলে, আপনি কি মহিলা শয়তান, এখানে আপনি কি 10 জন মানেন না, এই যে মেম্বারশিপ আছে এগুলি আপনি মানেন না, হারা সই তার আপনি দিচ্ছেন না কেন, আপনি সই দেন, হারা ওই ব্যবস্থা করবেন একটা এই কই আপনি লাগে আমরা অগমা থাকবেন সালাইতে ওইটা কই আমার জন্ম সঙ্গে আমার এখন সই লাগাইছে, সই লাগাই সকাল ছাড়া দিছারা। নির্যাতিতা কিশোরী জানায়, দাসপাড়া মহল্লার সৈকত মিয়া দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দেওয়া সহ উত্ত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সৈকত মিয়া, মেহেদি সহ 5 জন তাকে অপহরণ করে শারীরিক নির্যাতন চালায়। শুধু আমি শুনতে পারছি মানে অন্য বাসের লোকরা বৈরব বৈরব বলতেছে বলে, তখন আমার একটা ইনজেকশন মারছে, তারপরে আমি আর কিছুই বলতে পারতাম না। আমাদের কাছে পানি চাইলে ওরা গরম চা আমার মুখে ঢেলা দিত, তারপরে যদি আমি রিকোয়েস্ট করতাম তাহলে বরফের টুকরা মুখে দিয়ে মুখ বাইরে দিয়ে দিত। অনেক উঁচু থেকে আমার সিঁড়িতে হাসপায় নামাইতো, নামায় কখনো ট্রেনের রাস্তায় নিয়ে যাইতো, কখনো ব্রিজের উপর নিয়ে যাইতো, কখনো ছাদের উপর নিয়ে যাইতো। সৈকত বলে জোরে মারিস না, মেহেদি বলে জোরে মেরা ফেলা। আমি কোনো অন্যায় ওদের কাছে করছিলাম না, আমার জীবনটা শেষ করে দিতে। আমি অন্তপক্ষে মেহেদি সৈকতের বিচারটা করা পাবে চাই। চিকিৎসকরা জানান, মেয়েটি মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত। সে এখনো পুরোপুরি খাবার খেতে পারছে না। আমরা তাকে লিকুইড জাতীয় খাবার দিয়ে তাকে কিছুটা স্টেবল এবং অন্যান্য স্যালাইন বা ফ্লুইড, অ্যান্টিবায়োটিক এবং ড্রেসিং যেটা করা দরকার সেগুলি দিয়ে মেন্টালি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এদিকে চিকিৎসাধীন কিশোরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। আসামি ধরার ব্যাপারে এটা আমি অবগত নই, তবে যদি এরকম হয় তাকে ধরে ছেড়ে দেয় সেক্ষেত্রে এটা খতিয়ে দেখা হবে। যদি এরকম প্রমাণ হয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিশোরীর মা রেহানা বেগম 9 জুন আদালতে 2 জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। সময় সংবাদ, নরসিংদী। পাকিস্তানের বেলুচিস্তানে লস্করি বেলুচিস্তানের 2 শীর্ষ নেতা সহ অন্তত 100 জঙ্গি আত্মসমর্পণ করেছে। রোববার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর খুচতায় আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ করে তারা। এই ঘটনাকে বেলুচিস্তানে গত কয়েক দশক ধরে চলা সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছে স্থানীয় সরকার। এর ফলে গ্যাস, জ্বালানি ও খনি সমৃদ্ধ এই অঞ্চলটিকে জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে পুরোপুরি মুক্ত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন বেলুচের জ্যেষ্ঠ মন্ত্রী সানাউল্লাহ জেহরি। এই অঞ্চলের তরুণ জনগোষ্ঠীকে এই ঘটনায় উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানের উন্নয়ন কাজে নিয়োজিত হওয়ার আহ্বানও জানান তিনি। লস্করি বেলুচিস্তানের 2 কমান্ডার জানান, এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবেন। স্বাধীনতা স্বপ্ন দেখিয়ে জঙ্গিবাদের কারণে গত 5 বছরে শুধু দরিদ্রতা বেড়েছে বলেও জানান তারা।
ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন ঢাকায়। বিকেলে ধোনি, সুরেশ রায়না সহ 8 ক্রিকেটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেবেন তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টেস্টের জন্য আলাদা দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব দেবেন টিম ইন্ডিয়াকে। এছাড়া ওয়ানডে দলে আছেন সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, মোহিত শর্মা, আম্বতী রায়ডু, স্টুয়ার্ট বিনি, রোহিত শর্মা। তাই টেস্ট সিরিজ শেষ হবার পরপরই দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় আসেন তারা। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে আসেন ধোনিরা। এ সময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের সেরা ক্রীড়াবিদের 23তম স্থানে থাকা ধোনি। এদিকে ধোনিদের দলে যোগ দেওয়ার দিনে হরভজন, অ্যারন বরুণ ও পূজারা সহ 7 জন ক্রিকেটার ভারতে ফিরে গেছেন। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল বদর প্রধান জামায়াত নেতা মুজাহিদের আপিলের রায় কাল। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে জোড়া খুনের ঘটনায় ব্যবহৃত গাড়ি জব্দ। এমপি পুত্র রনির পিস্তল থেকেই গুলি বের হয়েছে কিনা তা নিয়ে চলছে তদন্ত। নিখোঁজের 10 দিন পর অচেতন অবস্থায় নরসিংদীতে কিশোরী উদ্ধার। অপহরণের পর চালানো হয়েছে অমানসিক নির্যাতন। আসামিকে ধরেও ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তেলবীজ, গম, চিনি, পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্য তেল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের আমদানির ওপর উৎসে কর থাকবে না, সংসদ অর্থমন্ত্রী। এবং 4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। প্ল্যান্টেশন ছাড়াও অন্য পেশায় নেওয়া হবে কর্মী। সরকারের কঠোর নজরদারির পরামর্শ। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।